আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। চলে এসেছি আপনাদের সাথে একটি বিশেষ লাইভ নিয়ে। আপনারা ইতিমধ্যে অবহিত আসলে আজকে আমাদের বিষয়টি কি এবং কি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আমি কথা বলবো। তো আজকে এই বিশেষ লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুমন আহমেদ। আজকে যারা এই মুহূর্তে আমার সাথে এই বিশেষ লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ইংলিশ মজা পরিবার এবং ইংলিশ মজা জব পেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং সেই সাথে অভিনন্দন শুভেচ্ছা। আমি অল্প কিছু সময় আপনাদের সাথে আজকে স্পেন্ড করব একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। তো আশা করি এই সময়টুকু আমার সাথেই থাকবেন এবং অবশ্যই জব জার্নির সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই স্পেশাল লাইভ, সহজ প্রস্তুতি প্রশান্তির চাকরি। আজকে আমি এইটাকে টাইটেল হিসেবে আপনাদের সাথে আমি বেছে নিচ্ছি আপনাদের জন্য। তো আমরা একটু এর আদ্যপ্রান্ত জানবো। আপনারা জানেন যে চাকরির বাজার এখন অনেকে বলেন যে সোনার হরিণ। আমি আসলে সোনার হরিণ মানতে নারাজ। আসলে সোনার হরিণ তো কি বলবো যে অবাস্তব, অদৃশ্য বস্তু। এই সোনা দিয়ে সেটা তৈরি করা যায়, কিন্তু সেটা আসলে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব নয়। আসলে চাকরির বাজার হলো একটা বড় বন, আর সেখানে কিন্তু অসংখ্য হরিণ রয়েছে। চাকরি যেগুলো সেগুলোই কিন্তু হরিণ। আর আমাদেরকে যদি সেটা আমাদেরকে অবাধে ছেড়ে দিয়ে তাদেরকে ধরার সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে তাদেরকে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ধরতে পারবো। কাজে সোনার হরিণ নয়, এটা হরিণ বা বাস্তব হরিণ। আমাদের পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে কিন্তু আমরা এগুলা আয়ত্ত করতে পারি নিঃসন্দেহে। তো আজকে যে সেক্টরটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, চাকরির তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি এবং ধরন রয়েছে। আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের অবশ্যই চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়তা হবে। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি স্ক্রিনে কিছু বিষয় আপনাদের জন্য লিখেছি। তো যারা দেখছেন আমার সাথে তাদের উদ্দেশ্যে আরেকটি কথা দিয়ে শুরু করব। আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে এই লাইভে যুক্ত হয়েছেন, আপনারা চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় বা জানার কিছু থাকলে আমার সাথে সরাসরি শেয়ার করতে পারেন। আপনারা কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আমি ইতিমধ্যে দেখছি অনেকেই কমেন্ট করেছেন। হ্যাঁ, অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই। তো আমি সবগুলো হয়তো বা কি বলবো যে রিপিট করার সময় পাবো না। তবে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনি এই মুহূর্তে আমার সাথে একটা বিশেষ আয়োজনে রয়েছেন। তো চলুন আমরা একটু কথা শুরু করি। আমি দেখতে পাচ্ছেন যে ওপরে 11 থেকে 20তম গ্রেড এটা উল্লেখ করেছি, নিচে উল্লেখ করেছি এনটিআরসিএ, তার এক পাশে করেছি প্রাইমারি এবং অন্যান্য, এবং আপনাদের সব থেকে কাঙ্ক্ষিত যেটা বিসিএস। তো আমি আজকে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো যে আসলে এগুলো কি আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিয়ে আমাদের দরকার, না আমি একটা প্রিপারেশন নিলে একটার ভেতরে সব কিছু আমি কাভার করতে পারবো। এবং আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে এগুলোর প্রিপারেশন কিভাবে নিতে হয়, এগুলোর কেমন ধরন, প্রিপারেশনের প্রস্তুতি কি, এর সিলেবাস কি, এইটা নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সমস্ত বিবরণ ইনশাল্লাহ তুলে ধরবো। মনে রাখবেন, একটা কথা দিয়ে শুরু করছি, যদি ইচ্ছা থাকে করার উন্নতি, আবারও বলছি, যদি আপনার ইচ্ছা থাকে যে কোনো বিষয়ে করার উন্নতি, তাহলে আপনাকে কমাতে হবে ইগোর গতি।
অর্থাৎ আপনি আপনার ইগোটাকে যত মানে কমিয়ে রাখতে পারবেন, আপনার উন্নতির দ্বার বা দরজা তত বেশি উন্মুক্ত হবে। কেন বললাম কথাটা আমি আমার কিছুক্ষণের মধ্যে আমার অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে প্রমাণ করব। ভিউয়ার্স, আমি ওপরে যে বিষয়টি উল্লেখ করেছি এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেড, বাংলাদেশের সব থেকে হিউজ একটা চাকরির সেক্টর যদি বিবেচনা করা হয় তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে, আমি বেসরকারি বলছি না, সরকারি চাকরির ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু 11 থেকে 20তম গ্রেড। এর ভেতরে যতগুলো মন্ত্রণালয়ের বা যতগুলো সেক্টরের আপনারা প্রতিদিন চাকরির বিজ্ঞপ্তি দেখে থাকেন, এত সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি হয়তোবা এই যে নিচের অন্যান্য যেগুলো আছে সেগুলোতে আপনারা পান না। আপনারা যারা ঢাকায় বা বিভিন্ন জেলা শহরে অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় চাকরি যোদ্ধারা, প্রত্যেক শুক্রবার অন্তত একবার আপনাকে কিন্তু এই গ্রেডগুলোর জন্য লড়াই করতে হয়। যদিও এর ভেতরে অসংখ্য সেক্টর রয়েছে, অসংখ্য সেক্টর এবং সেক্টরগুলো খুব বড় বড় নয়, খুব বৃহৎ আকারের নয়। তবে এই যে অসংখ্য সেক্টরের প্রতিনিয়ত যে সার্কুলারগুলো হচ্ছে, সেই সার্কুলারগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় তাহলে বাংলাদেশের সরকারি চাকরির সব থেকে বৃহৎ এবং বড় একটা অংশ জুড়ে রয়েছে এই 11 থেকে 20তম গ্রেড। এরপরে রয়েছে এনটিআরসিএ, এরপরে রয়েছে প্রাইমারি। এখন আমরা একটা এই জায়গায় আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব, হয়তোবা চমকে যাবেন। আমি দুইটা জায়গাতে ক্রস দেব। ক্রস কোনটা? এই যে এনটিআরসিএ এবং প্রাইমারি, এই দুইটা জায়গাতে আমি ক্রস দেব। আমি এই দুইটা জায়গার প্রিপারেশন নেব না। কেন নেব না তা আমি এখন যুক্তি বা আমার যে অভিজ্ঞতা রয়েছে তার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি যদি এই দুইটা বিষয়ের প্রিপারেশন না নেই তাহলে আমি কি 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিয়ে এইটা কি কভার করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো তা তুলে ধরছি। দেখুন, কেউ ইগোর বশবর্তী হয়ে এরকম সিদ্ধান্ত নিয়ে যায় যে গ্র্যাজুয়েশন করার পরে আমি এই শুধুমাত্র এনটিআরসিতেই পরীক্ষা দেওয়ার, অন্য কোনো জায়গায় দেব না। আমার প্রেস্টিজের সঙ্গে বাধে, আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আমি যদি 11 থেকে 20তম গ্রেডের মধ্যে আমি কোনো একটা সেক্টরে এক্সাম দেই তাহলে এটা কেমন দেখায়, আমি ফার্স্ট ক্লাস প্রাপ্ত এই অমুক তমুক। দেখা যাচ্ছে এনটিআরসি সে দিতে এমন হয়ে গেছে তার আর শেষ পর্যায়ে গিয়ে এজ নেই। এখন শেষ পর্যায়ে এসে বলছে ছেড়ে দে মা, কে দেবাচ্ছি। তো আবার কেউ আছে যে আমি শুধুমাত্র প্রাইমারিতে পরীক্ষা দেব আর অন্য কোনো জায়গাতে দেব না। এটাও কিন্তু খুবই যে একটা বুদ্ধিদীপ্ত কাজ সেটা নয়। কেন? আপনি যখন 11 থেকে 20তম গ্রেডের এই যে সিলেবাসটা বা এর পরীক্ষার ধরনগুলো আপনি যখন জানবেন তখন দেখবেন যে 11 থেকে 20তম গ্রেডের ভেতরে কিন্তু এই প্রাইমারি কানেক্টেড। এই প্রাইমারির বর্তমান অবস্থান কি আমি একটু যদি আপনাদের রিমুভ করে দেখাই যে আসলে এই প্রাইমারির অবস্থানটা কি। এই প্রাইমারির অবস্থান হলো এই পর্যায়ে রয়েছে 13th গ্রেড, অর্থাৎ 13তম গ্রেড। যদিও বা গ্রেডের জন্য লড়াই করছে, এখনো পর্যন্ত ফাইনাল কোনো ঘোষণা আসেনি, তো তারপরেও তো স্টিল নাও এটা তো 13তম গ্রেডে রয়েছে। তাহলে আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের মধ্যে আপনার প্রিপারেশন আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি প্রাইমারি কভার করতে পারবেন। যদিও বলা হয় যে আসলে এগুলো রুটিন কেমন আর সিলেবাসটা কি। মনে রাখবেন এই 11 থেকে 20তম গ্রেডের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। কেউ প্রমাণ করতে পারবে না যে এইটার কোনো নির্দিষ্ট সংখ্যক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের সিলেবাস রয়েছে। তাহলে এর ভেতরে দুইটা জায়গা রয়েছে যেটার একটু নির্দিষ্ট সিলেবাস রয়েছে, যে প্রাইমারির সিলেবাসটা একটু নির্দিষ্ট, অর্থাৎ আপনারা যারা প্রাইমারির জন্য আপনারা প্রিপারেশন নেন প্রাইমারির ক্ষেত্রে, তো তাদের জন্য নির্দিষ্ট কিছু সিলেবাস আছে আর কি। আর এই যে বলছিলাম যে এনটিআরসি এর সিলেবাসটাও একটু নির্দিষ্ট। এছাড়া আর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই।
তো এখন কথা হচ্ছে যে নির্দিষ্ট সিলেবাস হলেই কি সেটা ওইটার মধ্যেই ওই গণ্ডিতেই কি সীমাবদ্ধ, না ওগুলা থেকে অন্য কোনো জায়গাতে ওভারকাম করার সুযোগ রয়েছে? অবশ্যই রয়েছে। আপনার এই যে 11 থেকে 20তম গ্রেডের যে আপনি প্রিপারেশনটা নেবেন, এর ভেতরে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে, এগিয়ে যেতে হবে যেগুলো নিয়ে, সেগুলা কিন্তু এই প্রাইমারির ভেতরে আপনি পেতে পারেন। আমার জীবনের সব থেকে একটা কমন কথা বলছি, আমি 2012 সনের একটা এক্সামে দেখেছিলাম যে আই ওয়াটার দ্য প্লান্ট। এই বাক্যটি যে কত জায়গায় এসেছে, কতবার এসেছে, এর কোনো মানে কি বলবো ইয়াত্তে নেই। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পাই যে প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, প্রশ্নগুলো অনবরত রিপিট হয়। তাহলে আপনাকে যদি এগুলোর জন্য প্রিপারেশন নিতে হয়, তাহলে আপনাকে একটা প্রথমেই সুনির্দিষ্ট কি করতে হবে, সিলেবাস তৈরি করে নিতে হবে। সিলেবাস নিজেকে তৈরি করে নিতে হবে। কিভাবে? যেহেতু প্রশ্নগুলো বারবার রিপিট হয়, তাহলে অবশ্যই আপনার পড়ার টেবিলে আপনি যখন এগুলা নিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তখন কোন প্রশ্নসমূহ কতবার রিপিট হচ্ছে সেটা কিন্তু একটা নোট প্যাডে আপনাকে লিখে রাখতে হবে। অবশ্যই লিখে রাখতে হবে, কারণ বারবার দেখবেন যে ঘুরে ফিরে কিছু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয় এবং সেগুলোই কিন্তু আমরা বারবার পেয়ে থাকি। এইটা একটা ধরন। আরেকটা বিষয় হলো যে রুটিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চাকরি প্রার্থীদের জন্য। আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু আপনাদের ভোরবেলায় ইদানিং আমি খুব মাশাআল্লাহ খুবই ইমপ্রেস হই যে ভোরবেলা আপনাদেরকে কিন্তু সজাগ করে দেয় যে উঠেছেন কিনা জব প্রার্থীরা। আবার অনেকেই কমেন্টস করছেন, আমি কমেন্টসগুলো দেখব এবং আপনাদের কমেন্টসের উত্তর দেব ইনশাল্লাহ। তো অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, আমি অবশ্যই উত্তর দেব প্রশ্নগুলোর। তা আমি একটু সামনে আগানোর পরে আপনাদের সাথে আপনাদের প্রশ্নসমূহ নিয়ে ইনশাল্লাহ কিছু সময় আমি স্পেন্ড করব। তো যেটা বলছিলাম যে তিনি কিন্তু আপনাদেরকে জাগিয়ে দিচ্ছেন। আসলে একজন জব প্রার্থীর পড়ার টেবিলের সব থেকে বড় এলিমেন্ট হলো একটা তার রুটিন থাকতে হবে এবং এই রুটিনটা এমনভাবে তৈরি করতে হবে যার ধরা বাঁধা কোনো শখ থাকবে না। আপনারা মনে করছেন যে আমি এই মুহূর্তে অনার্সে পড়ছি, অনার্স কমপ্লিট করব, মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরির প্রিপারেশন নেব। আরে ভাই, একটা জিনিস আপনাকে বোঝাই যে চাকরির প্রিপারেশন আপনি শেষ পর্যায়ে গিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি চাকরিতে যে সমস্ত প্রশ্নসমূহ পাচ্ছেন, এই যে এই চাকরিগুলোতে আপনি যখন ফেস করছেন বিভিন্ন ভাইবা বলেন, প্রিলি বলেন বা রিটেন বলেন, সেই প্রশ্নগুলো কোন লেভেলের জানেন? একবার একটু মন দিয়ে দেখুন এবং ভাবুন, দেখুন আপনার সেকেন্ডারি লেভেলের প্রশ্ন। আমি ম্যাথের ক্ষেত্রে বলি, আপনি ম্যাথে কোন ধরনের প্রশ্নগুলো পান? এই ধরনের এক্সামগুলোতে যে প্রশ্নগুলো পান সেটা কিন্তু মাধ্যমিক লেভেলে আপনি অনবরত করে আসছেন। আপনি বাংলা যে প্রশ্নগুলো পান সেগুলো কোন লেভেলের? অবশ্যই মাধ্যমিক লেভেলেই এই বাংলার আদ্যপ্রান্ত আপনি দেখে এসেছেন, পড়ে এসেছেন, কিন্তু হয়তোবা ওইভাবে গুরুত্ব দেননি। আপনার যে একটা সিলেবাস বা একটা গণ্ডি পার হওয়ার জন্য যতটুকু পরিশ্রম সেটাই করেছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে যারা এটাকে একবারে অ্যাট ফার্স্ট থেকে প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তাদের কাছে কিন্তু প্রিপারেশন সহজ। আবার ইংরেজির ক্ষেত্রেও তাই। ইংরেজি কি আছে? ইংরেজির ভেতরে এই যে গতানুগতিক বেসিক ইংলিশের যে বিষয়গুলো রয়েছে সেটাই কিন্তু এই ধরনের এক্সামগুলোতে আপনারা ফেস করে থাকেন। আর আরেকটা বিষয় বলছি যে আপনারা কি জানেন যে যারা এই যে অ্যাডমিশন নিয়ে থাকেন বিভিন্ন ভার্সিটি বা ইন্টারমিডিয়েটের পরে, এখানে যে ইংরেজিগুলো দেয় তার থেকেও কিন্তু কমফোর্টেবল ইংরেজি আপনারা ফেস করে থাকেন। কারণ এই যে এই ইংরেজিগুলোর ভেতরে পিন পয়েন্ট ইরর থাকে, অ্যানালজি থাকে, ইত্যাদি থাকে, যা জবের এগুলোতে থাকে না। ঘুরে ফিরে বেসিক ইংলিশের যে জায়গাগুলো আছে সেখান থেকে আপনারা প্রশ্নগুলো ফেস করে থাকেন। তাহলে এবার নেক্সট যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যে আমরা আসলে কেন বারবার ব্যর্থ হই বা আমরা কেন সঠিক পথটা চুজ করতে পারি না? এর কারণ একটাই, আমাদের আত্মবিশ্বাসের অভাব। আমাদের আত্মবিশ্বাসের অভাবের কারণেই যে বললাম যে কেউ এক জায়গাতেই পড়ে থাকে, কেউ ইগো নিয়ে তার জীবনটা পার করে দেয়। ভাইয়া, কাজ কোনোটাই ছোট নয়। আপনি চাকরি যখন পাবেন তখন যে কি মজা, সেটা যখন পাবেন তারপরে সেটা ফিল করবেন। আর এই মজাকে আপনার এই মজাকে মজায় রূপান্তরিত করার জন্য আমাদের কিন্তু ইংলিশ মজা জব
এর 75 দিনের একটা জব জার্নি চলছে। অবশ্যই আপনারা যারা এর সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে আমাদের ডেডিকেটেড যে মেন্টর প্যানেলস রয়েছে বা টিচার্স প্যানেল রয়েছে, তারা কিন্তু নিরন্তর আপনাদের জন্য পরিশ্রম করছে। তারা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে তারা 1000 প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিবে এই 75 দিনে, এবং সেখান থেকে আরও প্রায় 3000 প্রশ্ন কিভাবে আপনি ফেস করতে পারবেন অনায়াসে পরীক্ষায়, সেটার সহজ পথ কিন্তু এখান থেকে বের হবে। তাহলে আমি যদি এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে এই জব জার্নিতে আপনারা যারা যুক্ত রয়েছেন, আপনারা কজন বলতে পারবেন যে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো একেবারে 100% ডেডিকেশন দিয়ে করেছেন বা সেটা আপনার কাজে লাগাচ্ছেন? এই যে মানে সে এক্সাম্পল সামিউল স্যার ম্যাথের কত টেকনিক নিয়ে আপনাদের প্রতিদিন কথা বলেন, আমাদের শাহিন স্যার সম্মানিত জিকে মেন্টরস তিনি কিন্তু বলেন, বারবার আপনাদেরকে কিন্তু বলেন যে সাধারণ জ্ঞানে ভালো করতে হলে কিন্তু অবশ্যই মানচিত্র আয়ত্ত করতে হবে। মানচিত্র আয়ত্ত করা ছাড়া কিন্তু ভালো করা সম্ভব নয়। কজন ডেডিকেশন দিয়ে করছেন? বাংলার স্যার সেম আমাদের কি বলবো যে ইংরেজির যাকে আমরা কি বলবো মহাগুরু বলি আমরা, সেই আমাদের শ্রদ্ধেয় রফিক স্যার কত সুন্দর করে আপনাদের কত বিষয় ব্যাখ্যা করে দেন। তো কতজন ডেডিকেশন দিচ্ছেন? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা এই 75 দিনের জব জার্নিতে রয়েছেন এবং যারা বলছেন যে স্যার আমি এই প্রিপারেশন নেব, আমি এই জব করব, সেই জব করব, এর জন্য কোন বইগুলো কিনবো, এই করব সেই করব। আরে ভাই, আপনার কোনো বই কেনার দরকার নেই, আপনার কাছে যা আছে সেটাই দিয়ে আপনি লড়াই করুন। আর এই যে জব প্রিপারেশনের যে 75 দিনের জব জার্নি, এইটা যদি 100% করতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি আপনার ইনশাল্লাহ এই যে 11 থেকে এই যে 20তম যে গ্রেডের যে চাকরিগুলো রয়েছে বা এনটিআরসি বলেন বা প্রাইমারি বলেন, এখানে 100% আপনি ভালো করবেন, ইনশাল্লাহ ভালো করবেন, এবং এখানে ভালো না করে কোনো উপায় নেই, এবং আপনার জন্য অবশ্যই একটা ভালো কিছু অপেক্ষা করবে। কারণ এখানে এমন সমস্ত প্রশ্নগুলোই সলভ করা হয় যা বারবার কিন্তু রিপিট হয়েছে বারবার বিগত দিনে। আর ভাইয়া একটা কথা আছে যে আশায় বাঁচে চাষা কিন্তু আশা করেই বাঁচে, আর তার যে ফসল ফলায় সেটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু চাষার সুদিন ফিরে আসে। তো এর জন্য যেটা দরকার, ডেডিকেশন দরকার, আত্মবিশ্বাস দরকার। আপনি পড়ে ঘুমাচ্ছেন আর ঠিক আপনার পাশের বাড়ির সকাল হলো, ভোর হলো, দূর খুলো, সকালবেলায় আপনার পাশের বাড়ির আরেকজন লম্বা করে মাকে ডাক দিয়ে বলছে আম্মু অফিসে গেলাম। এখানে আপনি যদি হতাশায় ভোগেন তাহলে সত্যি আপনি একজন হতাশ মানুষ। হতাশা নয়, আপনার ভেতরে জিদ থাকতে হবে, আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার ব্যর্থ হয়েছেন, তো কি হয়েছে? ব্যর্থতার কোনো লিমিটেশন নেই মানব জীবনে। ব্যর্থতার ইতিহাসও কিন্তু সংক্ষিপ্ত না, আবার সফলতার ইতিহাস ব্যর্থতার থেকে অনেক উঁচুতে। মনে রাখবেন যে আপনি যে জার্নিটা শুরু করছেন, অর্থাৎ এইটা যদি হয় প্রারম্ভিক পয়েন্ট, তাহলে এর কিছু দূর পরে আপনি কিন্তু শেষ প্রান্ত পাবেন। এই শেষ প্রান্তে পৌঁছাতে হলে আপনাকে এখান থেকে জার্নিটা এই পর্যন্ত নিয়ে যেতে হবে। এর মাঝে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে, হয় ঘুরে আবার এখানে চলে আসবেন, আবার এই জায়গা থেকে কিন্তু এখানে যাবেন, মাঝপথেও থামতে পারে, কিন্তু ভাইয়া হেঁটে হোক, যেভাবে হোক, যে করে হোক আপনাকে কিন্তু ওই পয়েন্টে পৌঁছাতে হবে। আর এর জন্য আত্মবিশ্বাসটা দরকার। মনে রাখবেন, ধর্মে কিন্তু একটা জায়গায় হিংসে করার অধিকার দেওয়া হয়েছে বা প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিদ্যা অর্জনের জায়গায় এবং বিদ্যা অর্জনের মাধ্যমে নিজের অধিকারের জায়গায়। এই বাংলাদেশে চাকরি পাওয়াটা খুব কঠিন, আবার খুব সহজ। কিভাবে বলুন তো? মেধাবীদের জন্য কঠিন। আমি বলছি না যে বাংলাদেশ সব কিছু ফেয়ার, অনেক নিয়োগ বাণিজ্য হয়, অনেক কারচুপি হয়, আবার এই যে ডিভাইস পার্টিরা আছে। এবার আপনি যে কোনো একটা উপায় আপনি বেছে নিতে পারেন। হয় আপনি মেধা দ্বারা আপনার যোগ্যতা যাচাই করে আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি আপনি করবেন, অথবা ডিভাইস পার্টি বা অন্যান্য একটা শরণাপন্ন হলেন, চাকরি পেলেন। মানলাম আপনি ডিভাইস পার্টির মাধ্যমে একটা জব পেলেন বা আনফেয়ার ওয়েতে একটা চাকরির সুযোগ পেলেন, ভাই আপনি কর্মক্ষেত্রে কি করবেন? লাভ নেই তো। মনে করেন ওইভাবে টিচার হয়েছেন, আপনি ক্লাসে গিয়ে মেধাবী স্টুডেন্টদের সামনে দাঁড়াতে পারবেন না।
আর আপনি যদি সত্যিকারের মেধাবী হয়ে থাকেন তাহলে আপনি বারবার ব্যর্থতার পরেও যদি একবার ইনশাল্লাহ সফল কাম হতে পারেন বা আপনার সফলতার দ্বার খুলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে লাগার মতো মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যক থাকবে, কারণ আপনি মেধাকে সম্বল করেই কিন্তু ওই জায়গাতে পৌঁছেছেন। তো প্রিয় চাকরি যোদ্ধা যারা রয়েছেন, ভাই বোন, আপনাদের প্রতি একটাই অ্যাডভাইস, প্লিজ আপনারা জেগে উঠুন, আবারও নিজের ভেতরের সত্তাকে জানান দেন। এই মুহূর্তে যারা অনার্স পড়ছেন তাদেরকে বলছি, এই আয়োজনের সঙ্গে আপনিও চাইলে কিন্তু সম্পৃক্ত হতে পারেন। আমাদের 75 দিনের যে জব জার্নি রয়েছে তার সাথে আপনি সম্পৃক্ততা প্রকাশ করতে পারেন। যারা এই মুহূর্তে ইন্টারমিডিয়েট পড়ছেন তাদেরকে বলছি, আপনিও কিন্তু সম্পৃক্ত হতে পারেন আপনার হাতে যদি কিছু সময় থাকে। কেন? আপনি কি জানেন যে আপনার জন্য এই যে কি বললাম, যে এই যে 11 থেকে 20তম যে গ্রেড রয়েছে, এখানে কিন্তু একটা কি বলবো জায়গা রয়েছে, একটা না অসংখ্য জায়গা রয়েছে, আপনি জানেনই না। অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন করার পরে, অনার্স মাস্টার্স করার পরে গিয়ে দেখছেন যে আপনি এই গ্রেডটা আপনি ইন্টারমিডিয়েটে দিতে পারতেন। তার মানে আপনাকে একটা স্বচ্ছ ধারণা, রুটিন সব কিছু থাকতে হবে আপনার ভেতরে। এখন থেকে সজাগ হন, এখন থেকে সচেতন হন, তাহলে ইনশাল্লাহ দেখুন আপনার সফলতার দ্বার খুলতে বেশি সময় লাগবে না। আরে ভাই, 11 থেকে 20তম গ্রেড আপনারা যদি এই এই চাকরিগুলোতে যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, তাহলে এটা কিন্তু 3 in 1। এখান থেকে আপনি প্রাইমারি ফেস করতে পারবেন, এখান থেকে এনটিআরসিএ ফেস করতে পারবেন, আবারও যদি জোর গলায় বলি এখান থেকে কিন্তু বিসিএসেও কিছু বিষয় আপনি কিন্তু হেল্প পাবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো সরকারি জবের জন্য এই জায়গাটির প্রিপারেশনটা খুবই খুব 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 গুরুত্বপূর্ণ। অতএব আপনার জন্য এটাই মোক্ষম সুযোগ। আবারও ঘুরে দাঁড়াচ্ছে সব কিছু, আপনিও ঘুরে দাঁড়ান। আর এই ঘুরে দাঁড়ানোর যাত্রায় আপনার সঙ্গে কিন্তু সঙ্গী হচ্ছে কে? ইংলিশ মজা জব। যারা ইতিমধ্যে এই যে 75 দিনের জার্নি বা যাত্রায় যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা লেগে থাকুন। আর যারা যুক্ত হতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ক্লাসের ঠিক প্রথম কমেন্টে একটা ডেডিকেটেড গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই অবশ্যই এই গ্রুপে গিয়ে আপনারা জয়েন হয়ে থাকুন। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট, যে কোনো ছোটোখাটো বিষয় যখন যেটা দরকার আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। অবশ্যই মজা করে চাকরি করতে হবে, এবং চাকরি পাওয়ার যে কি মজা সেটা পেতে হলে অবশ্যই ইংলিশ মজা জবের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। আর আপনার এই জার্নি আরও সুন্দর হোক, সফল হোক। মনে রাখবেন, আপনি যদি আগে থেকে সচেতন এবং সজাগ হন, তাহলে কিন্তু 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার একটা জব পাওয়া ইম্পসিবল কোনো বিষয় নয়। আর যদি শেষ পর্যায়ে গিয়ে যদি সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু কঠিন হবে। কারণ একটা প্রবাদ রয়েছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে কিন্তু ঠাস ঠাস। এটা খুবই কার্যকরী একটা প্রবাদ বাক্য। তো এই যে ইংলিশ মজা জব আপনার জন্য যে আয়োজনটি নিয়ে এসেছে, আশা করব এর সাথে সম্পৃক্ত থাকবেন এবং সব সময় চেষ্টা করুন নিজেকে মেলে ধরার, নিজের একটা জায়গা যোগ্যতা দিয়ে পৃথিবীর বুকে তৈরি করার। রিজিকের মালিক আল্লাহ, তিনি ফায়সালা দেবেন আপনার রিজিক কোথায় হবে। তো আপনার চেষ্টা করতে দোষ কি? চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না, থাকুন ইংলিশ মজা জবের সঙ্গে। হয়তো বা আবারও কখনো কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ। যদি আজকের এই কথাগুলো আপনাদের মনে প্রাণে কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে কাজে লাগাতে থাকুন। আপনার জন্য 24 ঘন্টায় কিন্তু জব জার্নির যে জবের যে জার্নি সেটা কিন্তু চালিয়ে যাওয়ার আহ্বান রেখেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।